Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন ওয়েলকাম ব্যাক কেন বললাম, আপনি ভাবতে পারেন যে এইমাত্র তো প্রথম আসলাম আজকে, এসে কেন ওয়েলকাম ব্যাক বললাম, কারণ এই গানটা একটু আগে একটা গান শুনছিলাম, আমার আগে যে গানটা প্লে হচ্ছিল সেটা হচ্ছে যে ও আমার উড়াল পঙ্খিরে যা যায় তুই উড়াল দিয়া যা, অনেক আগের একটা গান, সুবীর নদীর গাওয়া। আমার বেশ ভালো লাগে গানটা এবং বেশ জনপ্রিয় একটা গান। ওই গানটা শুনতে শুনতে আমি হট সিটে বসে ভাবছিলাম যে মানে আপনারা হয়তো ভাবছেন যে ইরাজ এখনো হয়তো আসেনি এবং এখনো ড্রিমস অ্যাভিনিউ শুরু হয়নি, কিন্তু আমি যেহেতু একটু আগে হট সিটে এসে বসেছি, গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে এত ভালো একটা গান, এত সুন্দর করে সুবীর নন্দী গিয়েছেন এবং আমারও এত পছন্দের একটা গান, কিন্তু গানটা কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না। মাঝে মাঝে এমন সিচুয়েশন চলে আসে জীবনে যখন প্রিয় কিছু আর মাঝে মাঝে অপ্রিয় হয়ে দাঁড়ায় কোনো বিশেষ মুহূর্তে, কোনো বিশেষ পারিপার্শ্বিকতার কারণে। তো সেই পারিপার্শ্বিকতার এবং সেই বিশেষ কারণটা একটাই হচ্ছে 11টা বাজলেই যেহেতু আমার কথা বলার সময়টা শুরু হয়ে যাবে, তাই ওই সময়টাতে আসলে 10:50, 10:55 ওই সময়টাতে আসলে পৃথিবীর অন্য কোনো কিছুই আর ভালো লাগে না এবং অন্য কোনো কিছু মাথায় থাকে না, আর পৃথিবীর কোনো কিছুই মনে হয় ওই সময় অ্যাটেনশন বা আমার পুরোটা মনোযোগ কিছুই কেড়ে নিতে পারবে না। সব কিছু একটা বিশেষ নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে ধাবিত হয়, সেটা হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। এবং তাই আমার মনে হচ্ছিল তখন থেকে যে আমি আপনাদের সাথেই আছি, তাই ওয়েলকাম ব্যাক বললাম একদম শুরুতেই। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং রাত 2টো পর্যন্ত আপনার নির্ভুম বন্ধু মধ্যরাতে আগন্তুক ইরাজ আপনার সাথে থাকবে ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। আর আজকে একটু ডিফারেন্ট ড্রিমস অ্যাভিনিউ হবে এবং ডিফারেন্ট মানেই হচ্ছে স্পেশাল এপিসোড, বুঝতে পারছেন। এবং আমি কিন্তু এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে, আপনি আমাকে যতটাই অপছন্দ করুন না কেন, সেটা হচ্ছে যে গত 2 মাসে বা গত 2-2.5-3 মাসে হয়তো আমি অনেক স্পেশাল এপিসোড করেছি। আমার চেষ্টা থাকে সবসময় আপনাকে ভিন্ন কিছু দেওয়ার, আজকেও থাকবে। তবে প্রত্যেকটা স্পেশাল এপিসোডের থেকে এটা একটু ডিফারেন্ট এই সেন্সে, যেটা এটা আরেকটু স্পেশাল এই সেন্সে যে প্রত্যেকটা স্পেশাল এপিসোড আমি শুরুতেই বলে দিচ্ছি কেন স্পেশাল বা স্পেশাল কী হবে। আজকে কিন্তু সে এখন বলবো না, বলবো আমার এর পরের লিঙ্কে, অর্থাৎ সেকেন্ড লিঙ্কে। কিন্তু তার আগে আমি এখন যে গানটা প্লে করবো এটা দেখে আমি দেখি আমার একটা কুইজ থাকবে আপনার প্রতি, যে কে কে সঠিক উত্তর দিতে পারেন যে কিভাবে আজকের এপিসোডটা স্পেশাল হবে বা আজকেরটা স্পেশাল এপিসোড কি কারণে, কি হতে পারে সেখানে, বৈচিত্র্যটা কি আসলে। এটা প্রথম যিনি আমাকে সঠিক উত্তর দিবেন তার জন্য আমি একটা গান ডেডিকেট করবো। আর আমি এখন যে গানটা প্লে করবো এটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে আসলে স্পেশাল কি কারণে হতে পারে আজকের এপিসোডটা। সো দেখা যাক কে সঠিক উত্তর দেন। আর SMS করার নিয়মটা বরাবরের মতো এটাই, এই প্রশ্নের উত্তর অথবা যে কোনো কিছুর জন্য আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 11:09। কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে এবং আমি আজকে শুরুতে একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করেছি, সেটা হচ্ছে যে একটা স্পেশাল এপিসোড আজকে হচ্ছে, এটা আমি জানিয়ে দিয়েছি, কিন্তু স্পেশাল এপিসোড আরও অনেক হয়েছে, অনেক ধরনের 10-12-15 রকমের স্পেশাল এপিসোড আমি এখন পর্যন্ত করেছি মনে হয়। আমি আজকেরটা একটু ডিফারেন্ট এই ওয়েতে যে আমি শুরুতে একটু চমক রেখেছি, সেটা হচ্ছে যে আমি বলিনি আজকেরটা কেন স্পেশাল বা কীভাবে স্পেশাল হবে, শুধু বলেছি স্পেশাল এপিসোড। এবং প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে প্রথম গানটা শুনেই বলতে হবে আপনাকে যে আসলে কী কারণে বা কীভাবে স্পেশাল হতে যাচ্ছে। এবং দুজন বন্ধু আমাকে সঠিক উত্তর দিয়েছেন এবং এর মধ্যে একজন হচ্ছেন পরিস্বপ্ন, তিনি আমাকে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়েছেন বৃষ্টিবিলাস। এবং স্পেশাল এপিসোডটা হবে এইভাবে যে আজকের সবগুলো গান হবে বাউল কিংবা লোকগীতি আমাদের, অর্থাৎ এবং এই স্পেশাল এপিসোডটার নাম দিয়েছি আমি বাউলিয়ানা। এবং এই প্ল্যানটা আমার বহুদিন ধরেই ছিল যে একদিন এমন একটা শো করবো যেদিন সবগুলো গান আমরা বাংলাদেশের যে অমূল্য সম্পদ এবং আমার মনে হয় যে অমূল্য রত্নরাজি, যেটা আমরা বেশিরভাগ সময় আসলে যেটা সম্পর্কে আমরা উদাসীন বা অচেতন হয়ে থাকি, ওইভাবে আমরা সচেতন না, বা যতটা আমাদের যত্ন নেওয়া উচিত এই আমাদের অমূল্য সম্পদের প্রতি, বা যতটা রক্ষণাবেক্ষণ এবং যতটা এর সেবা শুশ্রূষা এবং বিশ্ব দরবারে এটাকে তুলে ধরার জন্য আমাদের যে প্রয়াসটা চালানো উচিত, বা এই সময় শ্রোতাদের কাছে বা আরো বেশি মাত্রায় শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টাটা করা উচিত, সেগুলো সবসময় করা হয় না এবং একরকম অযত্নে অবহেলায় শুধুমাত্র কিছু শিল্পীর নিদারুণ ভালোবাসার কারণেই বেঁচে থাকে যে গানগুলো, আশ্চর্য রকম ভালোবাসা বাঁচিয়ে রাখেন সেই শিল্পীরা, সেই গানগুলো। আমি আজকের এপিসোডের মাধ্যমে সেই সব অসাধারণ এবং আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর যে নিবেদন এবং ত্যাগ এই গানগুলোর পিছনে জড়িয়ে আছে, তাদের জীবনযাত্রা, তাদের সাধনা, আমার কাছে মনে হয় যে এক একজন শিল্পী এক একটা জীবনের থেকেও বড়, তার এতটাই
মহান সাধক আমার কাছে মনে হয় বাংলা সেই অমূল্য সম্পদগুলোর পেছনে যাদের অবদান। আমি আজকের এপিসোডের মাধ্যমে তাদের প্রতি আমার শ্রদ্ধা অন্তরে অন্তঃস্থল থেকে নিবেদন করতে চাই, এবং সেই অর্থে এটা একটা ট্রিবিউট শো, যেটা হচ্ছে বাংলাদেশের বাউল ধারার যে গানগুলো আছে এবং লোকগীতি যে গানগুলো আছে। এখানে শুরুতে একটা জিনিস বলে নেওয়া ভালো যে এই দুটো বিষয়কে আমরা মাঝে মাঝে এক করে ফেলি, যে বাউল গান আর লোকগীতিকে আমরা মাঝে মাঝে এক করে ফেলি। লোকগীতিকে অনেক সময় বাউল গান বলা হয়, এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন শাহ আব্দুল করিম। তার নামের আগে মানে একটা উপাধি দেওয়া হয়েছে যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, কিন্তু এটাই হচ্ছে ভুলটা। আসলে বাউল গান আর লোকগীতি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফোক সং, সেই দুটো আলাদা ধরনের। বাউল একটা সম্পূর্ণ একটা মতবাদ, একটা দার্শনিক চিন্তা এবং একটা জীবন ধারণ পদ্ধতি, এবং এটা একেবারে বলা যায় অনেকটা মানে মোরাললেস লাইক রিলিজন। এবং সেই ধারার অগ্রপথিক শীর্ষনায়ক অবশ্যই আমাদের লালন ফকির, আমাদের হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি আমি বলবো তাকে। এবং সেই বাউলদের একটা আলাদা জীবন দর্শন, জীবন ধর্ম, জীবন আচরণ পদ্ধতি এবং জীবনের একটা মূলের গভীরে তাদের একটা ভিন্ন মত অবলম্বন করেন তারা, এবং সেটা সম্পূর্ণ একটা স্বতন্ত্র ধারা, যেটা নিয়ে অনেক গবেষণার অবকাশ আছে। আর লোকগীতি বা ফোক সং এর যে ধারা, সেটা হচ্ছে সেটা অনেকটা তাদের অনেক মিল থাকলেও এটা সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে যে কোনো দেশের যে কোনো প্রান্তে বসে, যে কোনো একেবারেই মাটির উপরে বসে যে কেউ তার মনের আনন্দ থেকে যদি সেই লোক আবহে সেই গানগুলো করেন, সেটা অবশ্যই লোকগীতি হবে। যেমন হাসন রাজা, শাহ আব্দুল করিম, এরকম আরও অনেকেই আছেন, কানাইলাল, রমেশ শীল, তাদের গানগুলো হচ্ছে আসলে সেই লোকগীতি। কিন্তু বাউল একটা ভিন্ন জীবন দর্শন, কিন্তু আমরা এই দুটোকে সবসময় এক করে ফেলি। যে এবং তার একটা বড় উদাহরণ যেটা বললাম, যে শাহ আব্দুল করিমের নামের আগে আমরা বাউল সম্রাট উপাধিটা দিয়েছি, কিন্তু তিনি আসলে একজন লোকগীতির একজন অসাধারণ গুণী শিল্পী, বাংলাদেশের একজন অন্যতম প্রধান, এই ধারার অন্যতম প্রধান একজন কুশীলব। তো আজকে আমি দুটো জনরাকে কভার করব, সেই বাউল ভাবধারার বা বাউল ঘরানার গানগুলো যেমন প্লে করব, সেই সাথে এর আরও কিছু কিছু যেমন সাব জনরা বা অন্য যে ধারার কথা বললাম, লোকগীতি, লোকগানের বিভিন্ন রকম ধারা, বয়াতি ধারা, এরকম বিভিন্ন ধারা, সেই অর্থাৎ মাটির গানগুলোকে আজকে আমি প্লে করব। এবং দুইভাবে, একটা হচ্ছে যে মূল বাউল শিল্পী যারা বা মূল লোকগীতি শিল্পী যারা, তাদের কণ্ঠেও যেমন থাকবে, ঠিক একই সাথে এই সময়ের অনেক মিউজিশিয়ান বা এই সময়ের অনেক ব্যান্ড সেগুলোকে আধুনিক যন্ত্রাণুর সঙ্গে এবং সম্পূর্ণ নতুনভাবে এক ধরনের বলা যায় যে ফিউশনের মাধ্যমে এই প্রজন্মের শ্রোতাদের কাছে পরিবেশন করছেন তাদের মতো করে। এবং সে ধরনের ভার্সনগুলো আমি প্লে করব দুরকম, অর্থাৎ অরিজিনাল শিল্পীদের গাওয়া এবং কম্পোজিশন, ফিউশন বা কাভার অন্যদের করা, সেগুলো প্লে করব। আর সব কিছু মিলে আজকের এপিসোডটা একটু ভিন্ন রকম হবে। আমি জানি না কজনের ভালো লাগবে, বাট একজনের ভালো লাগলেও আমি সার্থক মনে করবো নিজেকে, আর কারো যদি ভালো নাও লাগে তাহলেও সার্থক মনে করবো এই কারণে যে আমার এটা আর যে ক্যারিয়ার শুরুর পর থেকে একটা বহুদিনের স্বপ্ন ছিল যেরকম একটা এপিসোড করে, কিন্তু নানা কারণে সেটা করা হয়নি। সেজন্য আমি অপরাধী এবং আজকে তার প্রায়শ্চিত্ত করছি, এবং তাদের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটা নিবেদন করছি। এবং এটা আমার কাছে মনে হয় যে এই আইডিয়াটা আরও ত্বরান্বিত হয়েছে আমার ভেতরে বা বেগবান হয়েছে। 7-8 দিন আগে আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম লালনের আখড়ায় আরেকবার, এবং তখন এই ভাবনাটা আরও বেশি করে মাথার মধ্যে এসেছিল যে না, খুব তাড়াতাড়ি এরকম একটা এপিসোড করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে আজকের এপিসোডটা আমাদের অবশ্যই, এবং অনেকের এই গানগুলো হয়তো পরিচিত, অনেকবার শুনেছেন, ভালোবাসেন, আবার অনেকে হয়তো প্রথমবারের মতো শুনবেন, কিন্তু আমি চেষ্টা করব এবং আমি চাইবো এই গানগুলোর প্রতি, যেগুলো আমাদের একান্ত নিজস্ব সম্পদ, আমাদের একেবারেই আমাদের নিজেদের বুকের ভেতরে লুকিয়ে থাকা কিছু অনুভূতির মতো এতটাই আপন, সেই গানগুলোকে আমরা আরও ভালোবাসি এবং আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে বা রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমরা আরও বেশি সচেষ্ট হই, ভালোবাসা জাগ্রত হোক, এটাই উদ্দেশ্য থাকবে আমার। সেই উদ্দেশ্যে আজকের স্পেশাল ড্রিমস অ্যাভিনিউর স্পেশাল এপিসোড বাউলিয়ানা আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এর পাশাপাশি এই স্পেশাল এপিসোডে আপনি নিজের যে কোনো কথা অন্য সময় যেভাবে আমাকে শেয়ার করেন, বা বাউল ঘরানার বা লোকগীতির যে গানগুলো শুনতে চান, যে ফোক ফিউশনগুলো শুনতে চান, আমাকে অবশ্যই জানাবেন। SMS করার নিয়মটা আরেকবার বলে দিই। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। প্রথম যে গানটা প্লে করেছিলাম এটা হচ্ছে শাহ আব্দুল করিমেরই একটা গান, কেন প্রীতি বাড়াইলারে, এবং এটা প্রদীপ কুমারের কণ্ঠে আমরা শুনলাম, এবং লন্ডন আন্ডারগ্রাউন্ডের মিউজিক কম্পোজিশন ছিল সাথে। আর এখন আমরা যে গানটা প্লে করবো এটা হচ্ছে সেই লালনের বিখ্যাত একটা গান, এটা নতুন করে বলার কিছুই নেই। এবং আমি যেটা বলেছিলাম মূল শিল্পীদের গলায় যেমন শুনবো, তেমনি এই সময়ের অনেকের এক্সপেরিমেন্টাল ভার্সন বা ফোক ফিউশন ভার্সনগুলো আমরা শুনবো। শূন্যর বাংলাদেশ একটা এই সময়ের অন্যতম জনপ্রিয় ব্যান্ড, তাদের কম্পোজিশন এই গানটা শুনছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
শুনছেন এই মুহূর্তে আজকে শুনছেন রিমস এভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:29 শুনছিলাম একটু আগে লালন ফকিরের একটা গান এবং লালন ব্যান্ডের কম্পোজিশনে জাত গেল, এবং তার আগে ছিল আমাদের আমি একটা কুইজ দিয়েছিলাম যে প্রথম গানটা শুনে বলতে হবে আজকে স্পেশাল এপিসোড কোন অর্থে স্পেশাল, এবং প্রথম সবার আগে বৃষ্টি বিলাস এটা আমাদেরকে এসএমএস করে জানিয়েছিলেন, তার প্রেডিকশন সঠিক হয়েছে। এবং তার আগের গানটা অর্থাৎ খাঁচার ভেতর অচিন পাখি, এই গানটা ছিল বৃষ্টি বিলাসের জন্য। আর আমি আজকে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে এই গানগুলোর পাশাপাশি আমি বাউল তত্ত্ব, যেটা একদম শুরুতে একটা হিন্টস দিয়েছিলাম যে বাউল তত্ত্বের সাথে ফোক সং এর বা লোকগীতির পার্থক্যটা কোথায় বা তাদের আসলে ডিফারেন্সটা ঠিক কোন জায়গাগুলোতে, যেহেতু এটা সম্পর্কে আমরা ইনফ্যাক্ট একটা সময় পর্যন্ত আমি নিজেও কনফিউজ ছিলাম। তাই পাশাপাশি আজকে বাউল তত্ত্ব সম্পর্কে বেশ কিছু জিনিস হয়তো সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো গানের ফাঁকে ফাঁকে। একদম শুরুতে যেটা বলে দিই সেটা হচ্ছে যে বাউল আসলে যদি আমরা মোটা দাগে বলতে চাই তাহলে হচ্ছে যে এর বাংলাদেশ এবং পশ্চিম বাংলারও কিছু কিছু জায়গাতে আসলে ওনাদের একটা মানে এই জায়গাগুলোতে আসলে বেশি দৃপ্ত পদচারণাটা ওনাদের ছিল। এবং এক ধরনের আমার কাছে মনে হয় যে হিন্দু ধর্মাবলম্বী যে বাউলরা তাদেরকে মূলত বৈষ্ণব ধারার বলা হয়, এবং যারা মুসলমান বাউল যারা ছিলেন বা আছেন তাদেরকে সুফি ঘরানার সাধারণত বলা হয়, এবং একটা মিস্টিক একটা মিনিস্ট্রেলের তারা বলা যায়। এবং একটা হেটারোজেনাস গ্রুপে থাকলেও তার মধ্যে অনেকগুলো আবার সেক্টর বা সাব জনরা আছে, যেটা আগেই বলেছি। আসলে একেবারে মোটা দাগে এই বাউল তত্ত্বকে বা এই বাউল ইজমকে আসলে ডিফাইন করা খুব কঠিন। এবং তবে এই ঘরানার, যেটা আমি শুরুতেই বলেছি, সবচেয়ে এবং শ্রেষ্ঠ এই ঘরানার পথিকৃৎ এবং একদম বলা যায় যে পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন অবশ্যই আমাদের অতি পরিচিত লালন শাহ। এবং লালনের অনেক বড় অবদান ছিল রবীন্দ্রনাথের সৃষ্টিতে, এবং রবীন্দ্রনাথের অনেক গান এবং অনেক সৃষ্টির পেছনে একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষ অনেক অবদান ছিল লালন ফকিরের। এবং রবীন্দ্রনাথের সেই ওই ছবিটা তো বিখ্যাত, যে রবীন্দ্রনাথের বজরায় সেই পদ্মায় লালন ফকির এসে বসে আছেন বয়োবৃদ্ধ, তখন তার বয়স 89 কি 90 এরকম। এবং গোরা উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথের খুব বিখ্যাত একটা উপন্যাস, এবং সেটা শুরুই হয়েছে লালনের গান দিয়ে। তো এই এরকম আরও কিছু আমি তথ্য হয়তো মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস সেটা বলে দিই, সেটা হচ্ছে যে 2005 সালে এই যে বাউল ধারা বাউল ঐতিহ্য, এটাকে ইউনেস্কো, জাতিসংঘের একটা প্রতিষ্ঠান ইউনেস্কো, এটাকে মাস্টারপিসেস অফ দ্য ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি এই উপাধিতে বা এই খেতাবে ভূষিত করেছে। এটা অবশ্যই এটা বাউল এই ধারাকে বা বাউল এই গানগুলোর জন্য বা বাউল শিল্পীদের জন্য একটা অন্যতম বড় স্বীকৃতি আমার কাছে মনে হয়। মাস্টারপিসেস অফ দ্য ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি, যেটা 2005 হয়েছে। এবং এরকম আরও কিছু তথ্য হয়তো ফাঁকে ফাঁকে শেয়ার করবো। এবং আপনাদের এসএমএস তো অবশ্যই সব কিছুর থেকেও দামি, এবং সেজন্য আমি কয়েকটা এসএমএস এই মুহূর্তে পড়ছি। আমার প্রথম এসএমএস সেন্ডার অ্যাজ ইউজুয়াল রাশেদ, এবং তিনি তার ঘোরাঘুরির বন্ধুদের সাথে মজা করার ইতিহাস আমাকে আবার জানিয়েছেন। আমারও ভালো লেগেছে, এবং অল ক্রেডিট গোস টু মাই ফ্রেন্ডস। এত ভালো ফ্রেন্ডরা থাকলে আসলে উইকেন্ড খারাপ যাওয়ার সুযোগ নেই, সেজন্য পুরো কৃতিত্ব আমার বন্ধুদের। আমাকে ফাহিম জানিয়েছিলেন সৈয়দ আলী হাসানের কবিতা নিয়ে একদিন এপিসোড করার জন্য। অ্যালন গার্ল তিনিও সঠিক উত্তর দিয়েছিলেন যে লালনের গানগুলো নিয়ে আসলে লালন এবং ফোক সং সবকিছুই থাকবে। ছায়া অনেকদিন না, তিনি রেগুলার এসএমএস করেন, এবং আজকেও তিনি একই রকম এসএমএস পাঠিয়েছেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। মুগনি লিখেছেন যে বাউলিয়ান এপিসোডের জন্য অনেকেই থ্যাঙ্কস দিয়েছেন, তার মধ্যে শি ইজ ওয়ান অফ দেম। এবং মিষ্টি আমাকে জানিয়েছেন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটা শুনতে চান, শাহ আব্দুল করিমের আরেকটা গান। এবং নির্জন আমাকে জানিয়েছেন আপন দেশে চলো, বাউলদের একটা গান ফিডব্যাকের কম্পোজিশনে, সেটা তিনি শুনতে চান। মাধবী আমাকে জানিয়েছেন বেগুনি জারুলের শুভেচ্ছা, ডিফারেন্ট, থ্যাঙ্কস। আর তোমার ঘরে বাস করে কজন, এই গানটা শুনতে চান। এবং শাহাদুজ্জামানের ভাবনা ভাষান্তর বইটা কিনেছেন, আর আমাকে প্রশ্ন করেছেন যে কথা পরম্পরা পড়েছে কিনা। কিছু কিছু লেখকের সব বই আমার কাছে আছে, ওই ডিসকোগ্রাফির মতো। শাহাদুজ্জামানেরও মোটামুটি সব বই আমার কাছে আছে, কিন্তু কথা পরম্পরাটা এখনো পড়া হয়নি। আরও অনেক এসএমএস করেছেন, আপাতত পড়ছি না, শুধু এসএমএস করার নিয়মটা মনে করিয়ে দিই। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। যে কোনো কিছু লিখে পাঠাতে পারেন, যে কোন বাউল গান শুনতে চান, ফোক সং শুনতে চান, অথবা নিজের যে কোনো ভাবনা, সব কিছুই। আর এখন লালনের আরেকটা গান শুনবো। একটু আগে আমরা শুনেছিলাম এই সময়ের শিল্পীদের কণ্ঠে এক্সপেরিমেন্টাল ভার্সন, আর এখন আমরা শুনবো একদম আসল একজন বাউল শিল্পীর কণ্ঠে, টুনটুন বাউল। খুব বিখ্যাত একজন বাউল এবং আমার খুব পছন্দের একজন আর্টিস্ট। টুনটুন বাউলের গান আমি প্রথম শুনি 2005-এ, যতদূর আমার মনে পড়ছে, এবং ওই সময়টা থেকে ওনার আমি ভক্ত। অনেক ইচ্ছা ছিল সামনে ওনার গান শোনার, কিন্তু ইভেন সাভারে ওনাদের একটা রেগুলার টুনটুন বাউলের একটা গানের আসর বসে, এবং খুব সত্যিকার অর্থে একটা গ্রামীণ পরিবেশে, ওটা খুব থ্রিলিং একটা ব্যাপার। একদম লণ্ঠন টন্ঠন উঠোনে জ্বালিয়ে তারপরে চাঁদনি রাতে সেখানে একটা গানের আসর বসায়, কিন্তু ওটাতে আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়া হয়নি। শেষ পর্যন্ত এই বছরের 26শে জানুয়ারি আমি সামনাসামনি টুনটুন বাউলের গান শোনার সৌভাগ্য আমার হয়, এবং মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম সেদিন। তো টুনটুন বাউলের কণ্ঠে লালনের একটা গান শুনবো, এবং এই গানটাও বেশ অসাধারণ, আর কিছুই বলার নেই। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
দেখ দেখি মন দেখতে যারই দেখ দেখি মন দেখতে যারই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুর আজকে এবং চলছে শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আজকেও একটা স্পেশাল এপিসোড হচ্ছে। সেটা হচ্ছে বাউলিয়ান এপিসোড করছি আমরা এবং বাংলাদেশের অমূল্য সম্পদ আমাদের একেবারে, আমার কাছে মনে হয় যে জাতি হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত বা গর্বিত হতেই পারি। এমন একটা অতুল্য সম্পদ আমাদের আছে যা হচ্ছে আমাদের বাউল গানগুলো বা আমাদের লোকগানগুলো, এবং সেগুলো কি আমরা আজকে শুনবো মূল শিল্পীদের কণ্ঠে এবং এই সময় যারা নতুনভাবে প্রেজেন্ট করেছেন আমাদের সময়ের শ্রোতাদের উপযোগী করে, তাদের দুই ভার্সনই আমরা গানগুলো শুনবো এবং তাদের প্রতি শ্রদ্ধা হিসেবে ট্রিবিউট হিসেবে আমরা আজকের এপিসোডটা করছি। সেই ধারায় একটু আগে যে গানটা শুনলাম এটা হচ্ছে লালন শাহের আরেকটা গান করিমনা কাম ছাড়ে না, এবং এটা ছিল ফিডব্যাকের কম্পোজিশনে বাউলিয়ান অ্যালবাম থেকে, যেটা 1995 সালে রিলিজড একটা অ্যালবাম। আর এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে নিয়ে বলতে চাই, যেহেতু আজকে আমরা ট্রিবিউট শো করছি এবং বাউলদের প্রতি তো মূলত আমাদের ট্রিবিউট, কিন্তু সেই সাথে ফিডব্যাকের প্রতিও একটা বিশেষ, স্পেশালি মাকসুদুল হক, তার প্রতি একটা বিশেষ ট্রিবিউট দিতে হবে এই কারণে, সেটা হচ্ছে যে ওই যে কথাটা বললাম যে মূল শিল্পী এবং পরবর্তীতে এই সময়ের বা 90 দশক থেকে শুরু করে অনেকেই নতুনভাবে নতুন কম্পোজিশনে নতুন করে শ্রোতাদের সামনে পরিবেশন করছেন, এবং এটা এই ধারাটা শুরু করার পর থেকে দুই রকম মতবাদ চালু আছে। এক ধারার লোক বলে থাকেন যে কাজটা খুবই খারাপ হচ্ছে, তারা একেবারে এই গানগুলোকে একেবারে যাচ্ছে তাই করে দিল, জাত গেল, ধম্ম গেল, সমাজ গেল, ছ্যা এক ধরনের মতবাদ। এটা আরেক ধরনের মতবাদ হচ্ছে যে অবশ্যই ওনারা ভালো কাজ করছেন, বিকজ গানগুলো হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে যেতে বসেছিল, এবং আসলে বহুদিনের চর্চার অভাবে এবং আসলে বহুদিন ধরে সেগুলোর যত্নের অভাবে এক কোনায় অযত্নে অবহেলায় পড়ে থাকতে থাকতে হয়তো বিলীনই হয়ে যেত। তো তারা নতুন করে নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং নতুনভাবে সেগুলো তুলে এনেছেন এবং এই সময়ের শ্রোতাদের কাছে সেগুলো পরিবেশন করেছেন, যার ফলে তারা যেভাবেই হোক গানগুলোকে চিনছে, জানছে এবং গানগুলোর প্রতি উৎসাহী হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় ধারার মতবাদ। আমিও এই দ্বিতীয় ধারার মতবাদে বিশ্বাসী, কারণ এক ধরনের লোকেরা সবসময় এটা সমালোচনা করবেন এই বলে যে তারা এটা ঠিক রাখছে না, ওটার সাথে এটা কি যায় নাকি, এরকম অনেক কিছু। কিন্তু এটাও সত্যি যে সেই বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজ এই গানগুলোকে আসলে প্রচার প্রসারের জন্য বা এগুলো আসলে সযত্নে উচ্চ আসনে তাকে তার সুমহান সেই আসনে বসিয়ে রাখার জন্য যে প্রচেষ্টাটা নেওয়া দরকার সেগুলো তারা নেননি, যেটা অনেক সাহসী শিল্পী অনেক সাহসের সাথে করেছেন এবং যার ফলে নতুন প্রজন্মের অনেকেই গানগুলোকে চেনে বা আর্টিস্টের নাম জানে। তাই এক্ষেত্রে অবশ্যই আমি সেই দলকে স্বাগত জানাই যারা এই কাজটা করেছেন, এবং তবে এক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যেন মূল সুরটা ঠিক থাকে বা গানের যেন বিকৃতি কোনো রকম না ঘটে। আমি এক্সপেরিমেন্ট করতে পারি মিউজিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে, টোটাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে, কিন্তু সুর নিয়ে যেন সেটা কোনো ভোগিচোগি না হয়, সেটা হচ্ছে বড় কথা। তবে এই যে ধারাটা যারা পরবর্তী সময়ে নতুন করে এটাকে পরিবেশন করা শুরু করলো, এবং এই সময় অনেকেই এই গানগুলো নিজেদের মতো করে বা নতুন করে পরিবেশন করছেন, অনেক ব্যান্ড, অনেক সোলো আর্টিস্ট অনেকেই, এবং বিভিন্ন রকম আসরে অনেকেই দেখা যায় এগুলো গানগুলো গাইছেন, কিন্তু প্রথম এই কাজটা যিনি করেছেন এবং ওই সময় এখন হয়তো অনেকেই করছেন বলে খুব সহজ একটা ব্যাপার যে ফোক গান অনেকেই গাইছেন, অনেক ব্যান্ড, অনেক সোলো আর্টিস্ট, কিন্তু ওই সময়টাতে অর্থাৎ 1994, 1995, 1993 ওই সময়টাতে এটা করা খুব সাহসী একটা পদক্ষেপ ছিল, বিকজ ওই সময় মিউজিক ইন্ডাস্ট্রি ওইভাবে সেভাবে বা শ্রোতাদের কান তখন ওইভাবে প্রস্তুত হয়নি যে একটা ব্যান্ড একটা লালনের গান বা ফোক সংগুলোকে পারফর্ম করছে এবং সেটা সবাই সহজভাবে নেবে। ওটা বিশাল একটা সাহসী পদক্ষেপ ছিল ওই সময়ের প্রেক্ষাপটে, এবং সেই কাজটা ফিডব্যাক ব্যান্ড স্পেশালি মাকসুদুল হক তার নিজস্ব প্রচেষ্টায় এবং উদ্যোগে সেটা করেছিলেন, এবং অনেকের রক্তচক্ষু এবং অনেকের অনেক সমালোচনা, অনেক তীক্ষ্ণ এবং খুব চাচা ছোলা মন্তব্যে ক্ষতবিক্ষত হয়েছেন মাকসুদুল হক, কিন্তু তিনি তার সংগ্রামে বা তার প্রচেষ্টায় অটল ছিলেন, এবং তারই ফসল পরবর্তী সময়ের আর্টিস্ট যেমন বাংলা ব্যান্ড আনুষে, তারপর এখনকার লালন ব্যান্ড বা এরকম আরও অনেক আর্টিস্ট তারা যারা এক্সপেরিমেন্টাল কাজ করছেন এই গানগুলো নিয়ে, আজব একটা ব্যান্ড, এবং আমার কাছে মনে হয় সবারই কৃতজ্ঞ থাকা উচিত ফিডব্যাক এবং মাকসুদুল হকের প্রতি। তিনি এই ধারাটা শুরু করে দিয়েছিলেন এবং তারই ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে এই গানগুলোকে নিয়ে অনেক রকম আমরা প্রচেষ্টা লক্ষ্য করেছি মিউজিক ইন্ডাস্ট্রিতে। তো 1994 সালে ফিডব্যাকের একটা অ্যালবাম ছিল বঙ্গাব্দ 1400, ওই অ্যালবামের একটা গান ছিল আপন দেশে চলো, যে গানটার জন্য অলরেডি রিকোয়েস্ট এসছে এবং যে গানটা আমি প্লে করবো আজকে। সেই গানটা ছিল এই প্রথম এরকম একটা গান যে বাউলদের একটা গান, এবং মাকসুদুল হক নিজে বাউল ধারায় অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে একেবারে নিজে সেই বাউলদের যে ওই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যেটা অর্থাৎ কুষ্টিয়া, ঝিনাইদহ ওই এলাকাগুলোতে বাউলদের একটু প্রাধান্য বেশি, আধিক্য বেশি, তো সেখানে তিনি নিজে গিয়ে মাসের পর মাস বাউলদের সাথে থেকেছেন, তাদের জীবনযাত্রা দেখেছেন এবং তাদের সাথে থেকে তাদের মর্মটা বোঝার চেষ্টা করেছেন, এবং যার ফলে ঝিনাইদহের হরিণাকুণ্ড এবং মহেশপুর এই জায়গাগুলোতে অনেক দিন ছিলেন মাকসুদুল হক, এবং তখন ওই গানটা তিনি অ্যালবামে দেওয়ার পরে গানটা তুমুল জনপ্রিয়তা
পায় এবং তারপরে 1995 সালে অর্থাৎ পরের বছর একেবারে পুরোপুরি বাউলদের 12টা গান নিয়ে ফিডব্যাক একটা অ্যালবাম বের করে বাউলিয়ানা, যেটা আরেকটা সাহসী পদক্ষেপ ছিল, কারণ ওই সময়ে একটা বাউলদের গান নিয়ে একটা ব্যান্ড অ্যালবাম বের করছে, এটা অচিন্তনীয় ছিল বিষয়টা, এবং সেই কাজটা তারা করে দেখিয়েছিল এবং অ্যালবামটা বেশ প্রশংসিত হয়। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় সেজন্যই মাকসুদুল হক এবং ফিডব্যাকের প্রতি একটা বড় হ্যাটস অফ আমাদের থাকা উচিত সবসময়। সে যাই হোক, আমরা একটু SMS এ যাই, তবে তার আগে আমি আরেকটা বাউল সম্পর্কে বা বাউলিয়ানা বা বাউল তত্ত্ব সম্পর্কে কিছু কিছু ব্যাপার শেয়ার করবো আজকে বলেছি। আরেকটা জিনিস বলি যে বাউল কথাটা আসলে কোত্থেকে আসলো, এটা একটু শেয়ার করি। এটা অরিজিন যদি আমরা খুঁজতে চাই তাহলে একটা সংস্কৃত শব্দ বতুলা যেটা ছিল, যার অর্থ হচ্ছে পাগল, এবং বাতাস বা সমীরণের প্রভাবে যে পাগল, এরকম একটা কথা মিন করা হয় এই অর্থ দ্বারা, বতুলা সংস্কৃত শব্দ দ্বারা। এবং এটা বিশেষভাবে আরো তেমন একজনকে বোঝানো হয় যে আসলে মানে ক্রেজি বা একেবারে মানে খুব উন্মাদ, সেটা যে কোনো কারণ হতে পারে, খুব স্পিরিচুয়াল একটা লাভ হতে পারে, ইটার্নাল লাভ, অথবা পরম আরাধ্য কোনো কিছুর জন্য একেবারে উন্মাদের মতো হয়ে যাওয়া, যেটা ফার্সিতে বলা হয় মাজনুন, অর্থাৎ যার উপরে জিন ভর করে। ঠিক ওরকমই কিন্তু একটা মিল আমরা পাই যে বতুলা শব্দ থেকে, অর্থাৎ বাতাসের প্রভাবে যে পাগল বা উন্মাদ হয়ে গেছে সে। তো এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে যে সহজিয়া দর্শন যেটা ছিল তার একটা এক্সটেন্ডেড ভার্সন বলা যায় যে বাউল তত্ত্বকে, এবং যেটা আরেকটা নাথ ঐতিহ্য যেটা তার সাথেও কিছুটা সম্পৃক্ত আমার কাছে মনে হয়। এবং তারা বাউলরা মূলত বলা যায় যে অর্ধ সন্ন্যাসী বা এরকম একটা ব্যাপারও তার মধ্যে থাকে। আর বাউল শব্দটার একটা ব্যুৎপত্তিগত আসলে কিভাবে আসলো সেটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, এবং আধুনিক কয়েকজন পণ্ডিত যেমন শশীভূষণ দাশগুপ্ত তিনি বলেছেন যে সংস্কৃত শব্দ বতুলা, যেটা একটু আগে আমি বললাম, ওখান থেকে এসছে, যার আরেকটা বিস্তৃত অর্থ করা আছে এরকম যে আলোকিত একজন, এবং যে বায়ুর প্রভাবে তার নিজের আত্মার চেতনা হারিয়ে ফেলেছে এবং ঈশ্বরের নির্দেশে, এবং এই পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন, এবং সে সত্যের সন্ধানে একজন সাধক, সে সত্যের সাধনা করেছে আজীবন, এবং সেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন নিরন্তর তার সাধনা চলে, তার নিজের অন্তরের ভেতরে যে প্রশ্নগুলো জাগছে সেটা নিজের অস্তিত্ব নিয়ে হতে পারে, দেহতত্ত্ব নিয়ে হতে পারে, এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে হতে পারে, এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য হতে পারে, এবং বা নিজের আত্মার ভেতরে এই জগৎ সংসার এবং নিজের মানব জন্মের সার্থকতা খোঁজার যে একটা আপ্রাণ প্রয়াস, সেটারও একটা সার্থকতা নিরন্তর খোঁজা, এটা হচ্ছে ওই বাউল ধারার মূল ভাবের কাছাকাছি বলা যায় অনেকটা। এবং ওই যেটা আমি আরেকটু বললাম যে এটার আরেকটা অর্থ করা যায়, এবং বৈকল্য, ওই যে বলা যায় যে বতুলা শব্দ থেকে, এটার আরেকটা কাছাকাছি শব্দ হচ্ছে বৈকল্য সংস্কৃতে, সেটা থেকেও আসতে পারে বলে অনেকে মনে করেন, যার অর্থ হচ্ছে যে অস্থির এবং উদ্ভ্রান্ত, এরকম একটা অর্থ দাঁড় করানো হয়। এটা সবগুলো আসলে একটা হয়তো মূল ফর্মের ডেরিভেটিভ বলা যায়। আর ওই যে আধ্যাত্মবাদ বা স্পিরিচুয়াল লাইফ, এবং সেই সাথে মনের মানুষ, এই কথাটা খুব বাউল তত্ত্বের সাথে ইম্পর্টেন্ট। মনের মানুষ বলতে এক্ষেত্রে আসলে বেশিরভাগই মনে করে, আমিও মনে করতাম মানে ভালোবাসার মানুষের কথা বলা হয়েছে, কিন্তু মনের মানুষ মানে আসলে তা না। যেমন মিলন হবে কতদিন আমার মনের মানুষের শোনে, এটা কিন্তু আসলে প্রেমের গান না। তো এই লালনের অনেক গানে মনের মানুষ কথাটা এসছে, বা বাউল তত্ত্বে এই কথাটা আসে। মনের মানুষ সেক্ষেত্রে আসলে মিন করা হয় নিজের অন্তরের ভেতরে যে মানুষটা থাকে, অর্থাৎ সত্যিকারের আমি, যাকে আমরা হয়তো সারা জীবন খুঁজে যাই বা পাই না, যা সাধনা করি, বা যাকে আসলে খোঁজা উচিত, এই ব্যাপারটা আমরা সবসময় বিস্তৃত হয়ে থাকি। তাই আমার কাছে মনে হয় যে আসলে সেই নিজের ভেতরে সত্যিকার মানবাত্মাকে খোঁজা, মানবের স্বরূপকে খোঁজা। এবং আরেকটা বাউল দর্শনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক বা কথা হচ্ছে যে ঈশ্বরকে নিজের মনের ভেতরে দেখো, বা ঈশ্বরকে নিজের ভেতরে ধারণ করো, নিজের ভেতরে ঈশ্বরকে খোঁজো। এবং মনের মানুষ আসলে তাকেই মিন করা হয়, যে অর্থাৎ আমার সত্যিকারের মনের যে অস্তিত্ব বা স্বরূপ, যা প্রকৃতি, যার মধ্যে আমি ঈশ্বরের প্রতিচ্ছবি পাবো, সেই মনের মানুষ আসলে, সেই মনের মানুষের সাধনা করে যাওয়া বা খোঁজাই হচ্ছে আরেকটা অনুষঙ্গ বলা যায় বাউল ভাবধারার। যাই হোক, অনেক তাত্ত্বিক কথা হলো, কিছু ঝটপট কিছু SMS পড়ি। সেটা হচ্ছে যে নিরুপমা ঠিক এটাই বলেছিলেন যে অনেক কিছু জানতে পারবেন বাউল তত্ত্ব সম্পর্কে, এটা তার বিশ্বাস। মিমি শুনতে চেয়েছেন ওয়ারফেজে কভার করা আরশিনগর লালনের গান, অথবা বাংলা কভার করা অপার হয়ে বসে আছি। রাসেল রূপনগর থেকে আমাকে জানিয়েছেন হাসন রাজার গান শুনতে চান। তারপরে আমাকে সজল শুনতে চান লালনের একটা গান পাগল ছাড়া দুনিয়া চলে না। মাধবী শুনতে চান রাধারমন দত্তের গান অথবা শফি মণ্ডলের গান। এবং আমার ভালো লাগছে, অনেক ফিডব্যাক পাচ্ছি, অনেক SMS আসছে। আমি আসলে এটাই চাই, সবাইকে আরেকটু নতুন করে চাঙা করতে এই ভাবধারার প্রতি। SMS করার নিয়মটা আরেকবার মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। শাহ আব্দুল করিমের গান আজকে অনেকগুলো হবে নিশ্চয়ই। আর এখন যে গানটা শুনবে এটা হচ্ছে তার নিজের গলায় গাওয়া একটা গান, এবং তার নিজের কণ্ঠের গান আসলে খুব বেশি পাওয়া যায় না, সেই অর্থে এটা একটা দুর্লভ গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম।
ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুরা। আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ লিওন রেডিও আমার 88.4 FM। সময় এখন 12:13। আপনি আছেন আমার সাথে, আমি আছি আপনার সাথে। রাত 2টো পর্যন্ত আমরা একসাথে থাকবো এবং একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে বাউলিয়ানা। আমাদের অত্যুত্তম সম্পদ এবং আমার কাছে মনে হয় যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ আমাদের জাতীয় হিসেবে বা আমাদের দেশের যে সম্পদটা আমাদের সবসময় মাথায় তুলে রাখা উচিত, সে আমাদের মাটির গানগুলো, বাউল গান এবং যে লোকগীতিগুলো আমাদের আছে এবং সেগুলোই নিয়ে আজকে আমরা শো করছি, সেগুলোই শুনছি এবং এক ধরনের শ্রদ্ধা আমরা এই গানটার মাধ্যমে যতটুকু পারি, যদিও এই শ্রদ্ধা আসলে পুরোপুরি কখনোই প্রদর্শন কোনোদিনই করা যাবে না, আমরা যতটুকু পারা যায় করছি। একটু আগে শুনছিলাম হাবিবের কম্পোজিশনে হেলালের গাওয়া একটা গান। এটা হচ্ছে কারি আমির উদ্দিন, সিলেট অঞ্চলের একজন লোকশিল্পী, তার একটা গান কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না, এই গানটা শুনছিলাম। এবং তার আগে ছিল বাউল সম্রাট যেটা বলা হয়, যদিও আমার কাছে মনে হয় এটা ভুল অভিধা, শাহ আব্দুল করিমের একটা গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তার নিজের কণ্ঠে এই গানটা আমরা শুনলাম। এখন আমি ওই যে বাউল তত্ত্ব সম্পর্কে অনেক কথা হচ্ছিল এবং আজকে অনেকে SMS করেছেন যে এই সম্পর্কে যতটা পারেন জানতে চান। আমি নিজে খুব বেশি জানি এমন না, খুবই কম জানি, ভাষা অল্পবিদ্যা ভয়ঙ্কর। তারপরে সেই ভয়ঙ্কর অল্পবিদ্যার কিছুটা শেয়ার করব। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই সম্পর্কে অনেকগুলো ভালো বই আছে বাউল ধারা সম্পর্কে বা বাউল তত্ত্ব সম্পর্কে। আমার কাছে মনে হয় যে আবুল আহসান চৌধুরীর লেখা বইগুলো পড়তে পারেন। অসাধারণ ভাষায় তিনি এবং অসাধারণ দক্ষতা এবং অনেক দীর্ঘদিনে গবেষণার ফল তার বইগুলো। আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ভালোভাবে যদি একটা বই থেকে জানতে চান, আবুল আহসান চৌধুরীর লেখা যে লালনের উপরে যে বই আছে সেটা পড়তে পারেন। তার লালনের উপরে লেখা তার বেশ কয়েকটা বই আছে বা বাউল ধারা সম্পর্কে, অনেক বড় বই আছে বা ছোট বই আছে, বাট আমার কাছে মনে হয় যে লালন গবেষক হিসেবে অন্যতম বাংলাদেশে এই মুহূর্তে আবুল আহসান চৌধুরী। কিছুটা ইতিহাস আমি শেয়ার করি, বাউল শব্দটা কোত্থেকে আসলো বা কীভাবে বা এটার অর্থ কি, এটা নিয়ে অনেক কথা হয়েছিল। এবার একটু অরিজিন নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে প্রথমে এই শব্দটা শোনা যায় বাউল পঞ্চদশ শতাব্দীর দিকে এবং ওই সময়ে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভগবততে এই শব্দটা ছিল, পাওয়া গিয়েছে। এবং এছাড়াও কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, ওই বইটাতেও বাউল শব্দটার ওই সময়টাতে পঞ্চদশ শতাব্দীতে আমরা লক্ষ্য করি। এবং অনেক পণ্ডিত যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে ওই সময় যদি ওটা উল্লিখিত হয়েছে, কিন্তু ওই সময় খুব একটা তাৎপর্য হয়তো অতটা বহন করেনি। এবং এরপরে যেটা হয়েছে যে ওনার নাম হচ্ছে বীরভদ্র, তিনি হচ্ছে বৈষ্ণবিত এবং নিত্যানন্দ নামে তার কিছু চর্চায় এই শব্দটা আবার এসেছিল। তবে আবার আরেকটা ধারার মতবাদ হচ্ছে এরকম যে অষ্টম শতাব্দীতে ওই সময়ের পারস্য, এখন যেটা ইরান, ওই সময় ইরানে এক ধরনের এই ঠিক বাউল ধাঁচেরই যেটা মুভমেন্ট বা আন্দোলন বা একটা মুভমেন্ট যেটা শুরু হয়েছিল ফার্সি ভাষা, সেটা হচ্ছে বাআল। এবং ওই তার থেকেই হয়তো বাআল থেকে বাউল এসেছে, এরকম একটা মতবাদ চালু আছে এবং এটা অনেক শক্তিশালী একটা মতবাদ। এবং আমি নিজেই এটাই বিশ্বাসী যে ওই সুফিজমেরই আসলে একটা খুব এক্সটেন্ডেড এবং খুব একটা স্ট্রং রূপ পরবর্তীতে আমরা পেয়েছি সেই বাউলিয়ানার মধ্যে বা বাউল তত্ত্বের মধ্যে। আর বাংলাদেশের পল্লী এলাকাতেই মূলত তাদের আবাস বা নিবাস বা বিচরণ ক্ষেত্র, যেটা আগেই বলেছিলাম। এবং এর মধ্যে যদি আমরা বলি যে তার মূল উপাদানগুলো হচ্ছে যে ওই তন্ত্রবাদ বা সুফি ইসলাম, বৈষ্ণববাদ বা বুদ্ধিজম, এগুলোর একটা মিলিত রূপও মাঝে মাঝে পরিলক্ষিত হয়। আর এছাড়া আরও কিছু ধারা থেকে এগুলো হয়তো প্রভাবিত হয়েছে, সেটা হচ্ছে যে হিন্দুদের কর্তাভজা এবং বৈষ্ণবর সাথে বৈষ্ণব সহজিয়া মিলিত একটা রূপ ভেদ আমরা পরবর্তীতে এগুলোর মধ্যে আমরা খেয়াল করি। সেই সাথে যোগেরও একটা ওই সময় সংযোগ ছিল প্রাচীন ভারতের। এছাড়া আরেকটা যেটা, সেটা হচ্ছে যে তবে বাউলরা এটা নিয়ে খুব বেশি ভাবতে নারাজ যে আসলে উৎপত্তিটা কীভাবে এসেছে। তারা তাদের মূলত উৎপত্তি বা উদ্ভব যেভাবেই হোক না কেন, তারা তাদের বর্তমানে অন্তরে লালিত যে বিশ্বাস বা তাদের যে সঙ্গীতের ধারা, সেগুলো নিয়ে তারা বেশি মগ্ন থাকতে চান। মানে উৎস নিয়ে তাদের এত বেশি তাদের খুব বেশি উদ্বেগ বা উদ্বেলিত তারা হতে চান না, সেটা তাদের কাছে বাহুল্য মনে হয়। তবে পঞ্চদশ শতাব্দী থেকে এই শব্দগুলো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময় আমরা বিক্ষিপ্তভাবে পেলেও আসলে বলা যায় যে অষ্টাদশ শতাব্দী বা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে এটা একটা খুব শক্ত এবং খুব শক্তিশালী এবং বলা যায় যে একটা খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ একটা ধারা বা একটা জীবন দর্শন হিসেবে স্বীকৃতি পাওয়া শুরু হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে। এবং ওই সময় আসলে দেশের বাইরেরও অনেক মনীষীর কাছে এটা প্রথমে তারা নোটিস করেন এবং এটা নিয়ে তারা প্রথম আলোচনা বা লেখালেখি বা বিশ্ব দরবারে এটাকে জানানো, এটা শুরু আসলে ওই সময়টা থেকে। এবং
যেটা আমি বলেছিলাম যে পারস্যের বালদের যেটা সুফিজমের একটা ধারা ছিল ওই সময়ের, এখনকার ইরান তখনকার পারস্যের একটা ধারা, সেটা থেকে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এবং ওই সময়ের সুফিদের অর্থাৎ সেই বাল সম্প্রদায়ের যারা সুফি পারস্যের, তারা যেটা করতেন যে তারা আসলে এরকম ঈশ্বর সাধনা বা আসলে আধ্যাত্মবাদের চর্চা করতে করতে একেবারে উদ্ভ্রান্ত ছন্নের মতো ঘুরে বেড়াতেন এক জায়গা থেকে আরেক জায়গায়, বোহেমিয়ানের মতো বা জিপসিদের মতো, এবং তারা শুধু ঘুরে ঘুরে সাধনাই করতেন আর এই গানের মাধ্যমে তাদের, এবং জীবনের অন্য কোনো মোহ তাদের ছিল না, যেটা বাল সম্প্রদায়ের ওই সময় সুফিজমের যারা চর্চা করতেন ইরানে তাদের। আর এবং মরুভূমির মধ্যে তারা ঘুরে ঘুরে দেখা যেত যেভাবে কোথাও দিনের পর দিন পড়ে থাকছেন এবং একেবারে জাগতিক বাহ্যিক কোনো কিছুতে তাদের হুঁশ নেই, তারা শুধু ছন্নের মতো জিকিরের সাথে ওভাবে সে আধ্যাত্মবাদের চর্চা করছেন এবং সঙ্গীতের মাধ্যমে, এবং ওটাই আসলে বিভিন্ন জায়গাতে পরবর্তীতে ছড়িয়ে গিয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় এবং বেশিরভাগ পণ্ডিতই তাই মনে করেন, ওই ধারাটাই আসলে এখানে এসে এখানকার বাউল চর্চাটাকে বেশি প্রভাবিত এবং বেশি নতুন একটা বেগ হয়তো দিয়েছে বা বেগবান করেছে। এটা হচ্ছে একটা খুব শক্তিশালী একটা মতবাদ। আর এবং আমাদের ঠিক এবং এই মতবাদের পেছনে প্রধান যুক্তি হচ্ছে যে এই দিকের বাউলরাও ঠিক ওইভাবেই বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান, গানের সাধনা করেন এবং নিজের অন্তরের ভেতরে সেই লুকিয়ে থাকা আমার আমিকে বা মনের মানুষের সাধনা করেন, সেই সাথে ঈশ্বরের সাধনাও করেন, অস্তিত্বের সাধনাও তারা করে যান। এবং এই ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে তাদের সবারই দেখা যাচ্ছে যে একজন গুরু থাকে, যেটা অনেক সময় সাই নামে ডাকা হয়, যেমন লালনের গানে হচ্ছে সিরাজ সাই বা ও সাই, এরকম উল্লেখ করা হয়। সাই নামে একজনকে অ্যাড্রেস করা হচ্ছে গানেতে, মুর্শিদ নামে কখনো বলা হয়, গুরু নামে কখনো বলা হয়। সাই, মুর্শিদ, গুরু, এই কথাগুলো বা এই অ্যাড্রেসগুলো ঘুরে ফিরে গানের মধ্যে আসে। অর্থাৎ একজন সাধকের, প্রত্যেক সাধকেরই দেখা যাচ্ছে যে একজন সাই, মুর্শিদ বা গুরু থাকে যিনি আসলে পথ প্রদর্শন করেন। এরকম একটা ট্রেন্ড বা একটা ধারা বাউল তত্ত্বের মধ্যে চালু আছে। এবং দুই ধরনের বাউল আছে সাধারণত। এক ধরনের বাউলরা হচ্ছেন যে ঘর সংসারের প্রতি বিমুখ, তারা ঘর সংসারের বা সংসার সাধনা করেন না, এবং যে কারণে তারা বিয়ে বা সন্তান সন্ততি লালন পালন ভরণ পোষণ এগুলো থেকে একদমই দূরে থাকেন। তারা হচ্ছে যে এবং তারা কোনো ফিক্সড জায়গাতেও থাকেন না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, হয়তো আজকে এখানে কালকে ওখানে। তারা একটা দলে, যদিও তারা একটা দলবদ্ধভাবেই ঘুরে বেড়ান এবং তাদের কিছু নির্দিষ্ট পোশাকও ঠিক থাকে, কিন্তু তাদের পরিবার বন্ধনে আবদ্ধ না হলেও তাদের দেখা যাচ্ছে যে নারী বাউল যারা, তাদের মধ্যে সেবাদাসী হিসেবে তাদের সঙ্গিনী একজন ঠিকই থাকেন, অনেক সময় একাধিকও হতে পারে ক্ষেত্রভেদে, যেটা আমরা ইতিহাস ঘাটলে পাই। এবং সেই সেবাদাসীরা এবং একজন পুরুষ বাউলের দেখা যাচ্ছে যে ওই যেটা বলেছিলাম কখনো এক কখনো একাধিকভাবে সেবাদাসী থাকতে পারে, তাদের নিজেদের উপর ডিপেন্ড করে সেটা। এবং 1976 সালে যেটা দেখা গিয়েছিল যে কুষ্টিয়াতে ঠিক এরকম, অর্থাৎ যারা এরকম ঘর বিমুখ বলা যায় যে বোহেমিয়ান বাউল যারা আসলে ঘুরে বেড়ান সেই সুফিজমের প্রভাবের মতো বলা যায়, তার 252 জন এরকম বাউল ছিল 1976 সালের দিকে, যেটা 82-83 সালের দিকে যেটা এসে 905-এর মতো তার একটা গবেষণায় দেখা গেছে। এবং 2000 সালের পরে এই সংখ্যাটা এখন প্রায় 5000-এর মতো। আর আরেক রকম বাউল যারা আসলে সংসার বিমুখ না, যারা সংসারের সাধনা করে থাকেন, তাদের স্ত্রী সন্তান এভাবে স্বাভাবিক মানুষের মতোই থাকে, যদিও স্ত্রী সন্তান বা পরিবার ধর্ম পালন করার পরেও তারা অন্য সবার থেকেই আলাদা এবং তাদের মতো করেই থাকেন। এবং দেখা যায় যে একটা ওই তাদের লোকালয়ের একটা নির্জন জায়গাতেই তারা থাকেন, লোকালয়ের ভিতরে খুব বেশি আসেন না, অন্যদের সাথে খুব একটা ওভাবে মেলামেশা হয় না, যেহেতু তাদের জীবন দর্শন একদমই আলাদা। এরকম আরো অনেক তথ্য হয়তো শেয়ার করবো আজকে। আর পাশাপাশি আপনি আমাকে SMS করে জানান যে কোনো বাউল বা কোনো লোকগান যদি আপনারা শুনতে চান, এবং অথবা নিজের মনের যে কোনো কথা তাও শেয়ার করতে পারবেন। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। ওপারের একজন বাউল পবন দাস বাউল খুব বিখ্যাত, তার একটা গান এখন আমরা শুনবো এবং গানটাও অনেক পরিচিত, আশা করছি আপনি এনজয় করবেন। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন, যেখানে আজকে আরেকটু বিশেষ কিছু হচ্ছে, একটা স্পেশাল এপিসোড যার নাম হচ্ছে বাউলিয়ানা, এবং সেখানে আমরা বাউল গানগুলো বা লোকগীতিগুলো আমরা শুনছি এবং বাংলাদেশের মাটির গানগুলো শুনছি। একটু আগে আমরা এই ধারা শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে অর্থহীনের কম্পোজিশনে হাসান রাজার একটা গান, মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দী হয়ে এই আরেকজন মানুষ আসলে যার প্রতি অবসেসড না হয়ে উপায় নেই। এবং আমার কাছে মনে হয় যে সত্যিকারের ভেতরে প্রেমিক সত্তা সেই, এবং সেটা বিস্তৃত প্রেমিক সত্তা, অবশ্যই সংকীর্ণ বা সেই ক্লিশে হয়ে যাওয়া অবশ্যই সেটা না, বা সত্যিকারের জীবনের প্রতি মায়া ভালোবাসা এবং সবকিছু ছাপিয়ে আসলে জীবনের জয়গান গাওয়া এবং জীবনকে সবকিছু থেকে বড় করে দেখা, যে কত আকুতি, মানে বারবার যে
প্রত্যেকটা গানই প্রায় গানই তার ঘুরে ফিরে আসে যে একদিন সবকিছু থাকবে, শুধু আমি থাকবো না। এবং সেই সবকিছুর প্রতি যে অগাধ মায়া তার প্রত্যেকটা পংক্তিতে, প্রত্যেকটা শব্দে যেভাবে ঝরে পড়ছে, এটা থেকে স্পষ্ট প্রতীয়মান যে আসলে মানে সবকিছু ছাপিয়ে জীবনটাই তার কাছে মুখ্য হয়ে গিয়েছিল এবং সেই জীবনের প্রতি সৌন্দর্য। হাসান রাজা গান আরও থাকবে। আর সিলেট অঞ্চলে আসলে আমার কাছে মনে হয় যে অনেক গুণী বাউল শিল্পী এসেছেন, অনেক লোকগীতি এসেছেন, লোকগীতি শিল্পী, এবং তাদের গানগুলো অবশ্যই আজকে আমরা শুনবো। বেশ কিছু SMS এসছে, তার মধ্যে কয়েকটা পড়ছি, চারু SMS পাঠিয়েছেন, ইন্টারেস্টিং। দেখা যাক কি হয় আসলে। নিশাত নাভিন অভিন আমাকে জানিয়েছে আমি একা রইলাম ঘাটে মানুষে বসিল পাটে, এই গানটা শুনতে চান। শার্লি আমাকে জানিয়েছেন বেশ কয়েকটা ফোক গানের কথা, ভ্রমর কইও গিয়া ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও, তারপরে হচ্ছে এই গানগুলো তিনি শুনতে চাচ্ছেন। এবং আরও SMS এসছে, ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে রাই জাগো, এই গানটা আমার ফেভারিট। এটা হ্যাঁ, এটা আমি অনেকবার বলেছি অনেক শোতে, আজকেও থাকার উজ্জ্বল সম্ভাবনা। লামিয়া FM লাইব্রেরির কথা বলেছেন, আজকে FM লাইব্রেরি আলাদাভাবে হচ্ছে না, তবে আমি বেশ একটা বইয়ের কথা কিন্তু বলেছি এই সম্পর্কিত, বাউল সম্পর্কিত। আবুল আহসান চৌধুরী লেখা বাউল, যাদের আরও বেশি জানার বা পড়াশোনা করার ইচ্ছা আছে এই বিষয়ে, সত্যিকার অর্থে ইন্টারেস্টেড যারা, তারা আবুল হাসান চৌধুরী তার লেখা বাউল তত্ত্বের উপরে বইগুলো পড়তে পারেন। খুব একজন অত্যন্ত দক্ষ বাউল গবেষক তিনি। আর আপাতত যে বলছিলাম যে গানের ফাঁকে ফাঁকে আমরা SMS এর ফাঁকে ফাঁকে বেশ কিছু কথাও শেয়ার করবো বাউল তত্ত্ব সম্পর্কে, আরও কিছু জিনিস শেয়ার করা যাক। সেটা হচ্ছে যে তারা মূলত প্রেম নিয়ে কাজ করেন, এবং এই প্রেমটা আসলে সবসময় যে তার বৈষ্ণবের প্রতি প্রেম বা মানব প্রেম থাকে এরকম না, বেশিরভাগ সময় সেটা আসলে সেই প্রেমকে ছাড়িয়ে অন্তরাত্মার প্রতি, নিজের সত্যিকারের চেতন মানে অস্তিত্বের প্রতি বা মহা অস্তিত্ব, মহাপৃথিবী, মহাসাধনা, সেই প্রেমে চলে যায়, যেটা অনেক সময় ঐশ্বরিক প্রেম, আধ্যাত্মবাদের প্রতি প্রেম, এবং এই ভেদগুলোতে বেশিরভাগ সময় বিস্তৃত হয়। সেই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যেমন ধর্ম নিয়ে অনেক কথা আসে, ধর্ম জিজ্ঞাসা বা জীবন জিজ্ঞাসা যেগুলো আমরা, এবং আসলে চারপাশে যেটা বেশি দেখা যায় ধর্ম নিয়ে, যে সেটা হচ্ছে যে আচার আচরণগুলো বা আচার নির্ভর মানে আচার ভিত্তিক, অর্থাৎ শুধু প্র্যাকটিসগুলোকেই প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ মানে অবকাঠামো যেটা বা বাহ্যিক কাঠামো যেটা, অর্থাৎ মানব শরীরে যদি আমরা কঙ্কালকে ধরি কাঠামোটা, ভেতরে অন্তর বা প্রাণটা হচ্ছে যেরকম ঠিক মুখ্য বিষয়, ঠিক সেরকম ধর্মের যে বাহ্যিক অর্থাৎ কাঠামোটা, যে আচার আচরণগুলো যার উপরে কাঠামোর উপরে যেটা দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে যে চেতনাগত দিক থেকে আমরা বিচ্যুত হয়ে শুধুমাত্র লৌকিক আচরণ নির্ভরই হয়ে যাই, এই বিষয়গুলো ঘুরে ফিরে খুব বেশি, বিশেষ করে লালন শাহ তো অনেক গান এই প্রশ্নগুলো তুলেছেন, যেমন সব লোকে কয় লালন কি জাত সংসারে, এবং সেখানে লালন বলেছেন যে গানের মাধ্যমে তার বলেছেন যে হিন্দুদের দেখি গলায় মালা থাকে, মুসলমানরা তসবি টিপছে, এবং নানা ধর্ম, তাই সবাই বলে যে এই মালা আর তসবি দেখে সবাই বলছে তারা দুই ধর্মের, কিন্তু যখন পৃথিবীতে তারা এসেছিল এবং যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন কি প্রতীক বা কি ইঙ্গিত বা কি মালাবতা বা কোন কি দেখে আমরা বুঝবো সে কোন ধর্মের, সবাই তো তখন এক। এরকম অনেক গূঢ় জিজ্ঞাসা এই গান, লালন বাউল গানগুলোতে ঘুরে ফিরে আসে, এবং এই ধারা থেকে রবীন্দ্রনাথ সরাসরি প্রভাবিত হয়েছিলেন। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল, তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায়, তাকাই আমি যেদিক পানে। এবং রবীন্দ্রনাথের এই ধরনের সৃষ্টিগুলোতে আমরা স্পষ্টভাবে সেই বাউল তত্ত্বের প্রভাবকে আমরা দেখি, বা লালনের প্রভাব বিশেষভাবে। এবং দেখা যায় যে বাউলরা সাধারণত তারা দু ধরনের সাধনা, তাদের সাধনাকে যদি আরেকটা দিক থেকে দেখা হয়, বাইসেক্ট করা হয়, তাহলে দেহ সাধনা থাকবে এবং মন সাধনা, এরকম দুরকম সাধনায় তারা করে থাকেন। এবং তাদের কিছু কিছু চর্চা বা কিছু কিছু আচরণ আবার যারা বাহ্যিক জগতের, অর্থাৎ এই লোক সংসারের আমরা যারা, তাদের কাছে অনেক সময় লুকিয়ে রাখা হয়, কারণ তারা মনে করেন যে এগুলো হয়তো আমাদের চোখে অন্যরকম মনে হতে পারে, বা এটা একান্তই তাদের, সেজন্য সবকিছু যে তাদের প্রকাশিত হয় তাও না, অনেক কিছু মিস্টিফাইড থাকে। সে সব কিছু মিলেমিশেই তাদের যে বাউল চর্চা। সে যাই হোক, আপাতত আবার গানে ফিরে যাচ্ছি, এবং তার আগে SMS করার নিয়মটা আবার মনে করিয়ে দিই আপনাকে। প্রথমে RA লিখবেন, RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে যা কিছু তাই লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। বাউল নিয়ে কথা হবে, বাউল গান শুনবো, এবং লালনের গান নিয়েও কথা হবে, অথচ ফরিদা পারভিনের কণ্ঠে আমরা গান শুনবো, এটা হতে পারে না। এখন তার কণ্ঠে একটা লালন গীতি শুনবো আমরা, আশা করছি ভালো লাগবে। Hello friends,
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ। আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। একটা স্পেশাল এপিসোড নিয়ে এই মুহূর্তে আপনার সাথে, তার নাম হচ্ছে বাউলিয়ানা, এবং বাউলদের গান শুনছি আমরা, সেই সাথে ফোক সংগুলো শুনছি এবং আমরা ট্রিবিউট করছি তাদের প্রতি যারা এই অসাধারণ সৃষ্টিগুলো আমাদেরকে দিয়েছেন, এবং তাদের অবদানের কথা কোনোভাবেই বলে শেষ করা যাবে না। সেই চেষ্টা করাটাও বাতুলতা এক ধরনের। আর একটু আগে শুনলাম পরপর দুটো লালনের গান, প্রথমটা ফরিদা পারভিনের কণ্ঠে এবং দ্বিতীয়টা হচ্ছে লালন ম্যানের কম্পোজিশনে। প্রথমটা ছিল মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরই শোনে, এবং সেই মনের মানুষ যেটা নিয়ে সবারই কনফিউশন হয়, আমারও হয়েছিল যে এটা আসলে রোমান্টিক গান ভাবতাম একটা সময় পর্যন্ত, এবং সবারই এটা আজকে সেটা আমি একবার ব্যাখ্যা করেছি যে আসলে মনের মানুষ বলতে কি বোঝানো হয়েছে সেখানে। তারপরে গানটা ছিল খ্যাপা। আর আমাকে দুপুর জানিয়েছেন যে সবুজ জলের মায়া ছেড়েছি নীল জলধির টানে, গোধূলি বেলায় ঘুমিয়ে পড়েছি সূর্যোদয়ের প্রেমে। বাবা, সুন্দর কথা। রাশেদ আমাকে জানিয়েছেন যে ফরিদা পারভিনের প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছেন, যে লালনের গানগুলো এত অসাধারণ সুন্দরভাবে গেয়েছেন, এটা মানে লালনের গানের সমার্থক শব্দ হয়ে গেছে ফরিদা পারভিন। এক্স্যাক্টলি, এবং সামনাসামনি তার গানগুলো আর অনেক বেশি উপভোগ্য, এবং সামনাসামনি যদি কখনো ফরিদা পারভিনের গান শুনে থাকেন সেটা কখনোই ভোলার নয় সেই স্মৃতি, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। ছায়া আমাকে জানিয়েছেন অনেকক্ষণ ধরে SMS করছে, অভিমানের কোনো কারণ নেই, আমি সবসময় অ্যাকনোলেজ করি যারা আমার সবসময় সাথে থাকেন তাদের এই ভালোবাসাটা। আর আপাতত আর SMS পড়ছি না, কারণ এত বেশি গান আজকে স্পেশাল এপিসোড মানেই হচ্ছে প্রচুর গান, কিন্তু অনেক কম গান প্লে করতে পারে এবং একটা বিশাল অতৃপ্তি নিয়ে ঘরে ফের। আজকেও তাই হবে, প্রচুর গান প্লে লিস্ট আছে কিন্তু কটা প্লে করতে পারবো আর জানি না, তাই ঝটপট আমি গানে চলে যাই। তবে শুধু SMS করার নিয়মটা আরেকবার বলি, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং যে কোনো কিছু, আপনার মনের কথা গানের কথা যে কোনো কিছু লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন ময়মনসিংহ গীতিকার সাথে অনেকেই সুপরিচিত, যারা পরিচিত না তাদের জ্ঞাতার্থে একটু বলি যে ময়মনসিংহ অঞ্চলে অনেক লোকগীতির অনেক বা লোকশিল্পের অনেক অমূল্য ভাণ্ডার ছড়িয়ে আছে, এবং সেগুলোকে একজন গুণী মানুষ ডক্টর দীনেশ চন্দ্র সেন, তিনি অনেক কষ্ট করে ময়মনসিংহের পথে, বৃহত্তর ময়মনসিংহের পথে প্রান্তরে ঘুরে ঘুরে সেই লোকশিল্পের অমূল্য উপাদানগুলো, লোকগীতি এবং লোককাহিনী, লোকপুরাণ, সেগুলোকে সংগ্রহ করেছেন এবং একসাথে সেগুলোকে ময়মনসিংহ গীতিকা নাম দিয়ে প্রকাশ করেছেন। এবং সাধুবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা আরেকবার ডক্টর দীনেশ চন্দ্র সেনের প্রতি। এবং সেই ময়মনসিংহ গীতিকায় অনেক অসাধারণ গান ছিল, পালা ছিল এবং অনেক অসাধারণ ফোক সং ছিল, এবং সেখান থেকে ময়মনসিংহ গীতিকা থেকে একটা গান এখন আমরা শুনবো, খুব ইন্টারেস্টিং গানটা। কলকাতার সে অনেক বিখ্যাত কিংবদন্তি একটা ব্যান্ড মহিনের ঘোড়াগুলির কম্পোজিশনে আমরা গানটা শুনবো, ময়মনসিংহ গীতিকা। আর মাঝখানে একজন, আমি নামটা ভুলে গেছি, কিছুক্ষণ আগে একজন জানতে চেয়েছিলেন যে কবি গানের সাথে এটার একটু পার্থক্য। বাউল গান নিয়ে তো কথা হচ্ছেই, কবিয়াল বা কবি গান হচ্ছে আসলে ফোক সঙের একটা বিশেষ রূপভেদ। সেটা এরকম যে কবি গান একটা আসলে লড়াই হয়, দেখা যায় যে কোনো বিশেষ আসরে একজন বিখ্যাত শিল্পী তার আরেকজন কবি গানের প্রতিদ্বন্দ্বী থাকেন, দুজনে তারা কবিতার বা কবিতা না, কবি গান হচ্ছে যে গানের মাধ্যমে লড়াই করেন এবং ইনস্ট্যান্ট গানটা বানানো, অর্থাৎ এমন হয় যে দুজন স্টেজে মুখোমুখি এবং তার সাথে তার সাগরেদরা, সাঙ্গপাঙ্গরা যারা গানে বয়াত ধরবেন এবং যারা বাদ্য বাজনা বাজান তাদেরকে নিয়ে দুজনেই মঞ্চে অবস্থান নেন এবং একজন আরেকজনকে আক্রমণ পাল্টা আক্রমণ এভাবে চলে এবং ইনস্ট্যান্ট। এটা বিশাল একটা প্রতিভা আমার কাছে মনে হয়, কারণ এই স্টেজে মুহূর্তের মধ্যে আমাকে একজন আক্রমণ করে বা আমাকে কিছু উদ্দেশ্য করে কিছু কথা সুরে সুরে ছন্দে ছন্দে মিলিয়ে এইমাত্র ইনস্ট্যান্ট বললো, আমি সময় পাচ্ছি না কোনো কিছু এটা নিয়ে ভাবার, ইনস্ট্যান্ট আমাকে গানের মাধ্যমে ইনস্ট্যান্ট মাথার ভেতর সুর দিয়ে ছন্দ দিয়ে ঠিক ছন্দ আবার মিলতে হবে এবং কথা ইনস্ট্যান্ট সুন্দর কিছু বানিয়ে আমাকে আবার সাথে সাথে অ্যান্সার দিতে হবে মুহূর্তের মধ্যে, একটু দেরি করা যাবে না, তাহলেই পরাজয়। এটা অদ্ভুত একটা, আমার কাছে মনে হয় খুব বিশাল জিনিয়াস যারা করেন, আমার মতো অনেক বড় জিনিয়াস মনে হয় তাদেরকে, এবং অসাধারণ একটা প্রতিভা আমার কাছে মনে হয় এই ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ ছন্দে ছন্দে সুরের মাধ্যমে ছন্দ মিলিয়ে সেই উত্তর দেয়, এবং এভাবেই কবি গানের লড়াইগুলো জমে ওঠে এবং এটা খুব উপভোগ্য হয় দর্শক শ্রোতাদের কাছে। তারা মুগ্ধ হয়ে দেখেন একজন আরেকজনের প্রতি সেই কবি গানের লড়াই এবং কি অদ্ভুত প্রতিভার সাথে একজন আরেকজনকে সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, একজন আবার উত্তর দিচ্ছেন, আরেকজন আবার তাকে আক্রমণ করছেন, তিনি পাল্টা আক্রমণ করছেন, এভাবে চরম উপভোগ্য হয়ে ওঠে এবং এটা বাংলার অনেক ঐতিহ্যবাহী একটা বিষয়। কবি গান স্পেশালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটা যারা পড়েছেন তাদের সাথে পরিচিত, সেই ডাকাত বংশের ছেলে হঠাৎ করে কবি হয়ে গেল এবং সে এই কবি গানের লড়াইয়ে নাম করে ফেলে। কবি উপন্যাসটা পড়তে পারেন যদি এই সম্পর্কে আরো অনেক ইন্টারেস্টিং কাহিনী সেই কবিয়াল সেই ছেলেটার হয়। সে যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরের গানটাতে, ময়মনসিংহ গীতিকা। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
সো ফ্রেন্ডস, ড্রিমস অ্যাভিনিউ আরেকবার আপনাকে স্বাগতম এবং শুনছেন ইরাজকে আরেকবার, আর আপনি আছেন এই মুহূর্তে আরেকবার বলছি রেডিও আমার 88.4 FM এর সাথে। শনিবার রাতের স্পেশাল আয়োজনে আপনাকে আরেকবার স্বাগত জানাই, যেখানে আজকে একটু বিশেষ কিছুই হচ্ছে। সেটা হচ্ছে বাউলিয়ানা স্পেশাল এপিসোড হচ্ছে, যেখানে আমরা বাউল গান এবং লোকগানগুলো শুনছি এবং ট্রিবিউট হিসেবেই আমরা আজকে শোটা করছি। একটু আগে শুনছিলাম ওয়ারফেজের কম্পোজিশনে বাড়ির পাশে আরশিনগর, লালনের সেই গানটা, এবং তার আগে ছিল মহিনের ঘোড়াগুলির কম্পোজিশনে ময়মনসিংহ গীতিকা। এবং আমাকে একজন আমাদের রেগুলার একজন ফ্রেন্ড, যিনি হচ্ছেন বেশি তো হারিয়ে গেল, মাধবী বোধহয় তার নাম, তিনি আমাকে সংশোধনী ঠিক না, তিনি বলেছেন যে আরো বিস্তারিতভাবে এটা জানাতে। সেটা হচ্ছে যে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার গান এটা, এই তথ্যটা সবাইকে জানাতে বলেছেন, আমি জানিয়ে দিলাম। আর আপাতত যেহেতু এই মুহূর্তে আমার অতৃপ্তি আরো বেশি হচ্ছে, যেহেতু সময় ফুরিয়ে যাচ্ছে, গান এখন অনেক প্লে করা বাকি আছে, তাই আপাতত আর কথা না বাড়িয়ে পরে গানটাতে চলে যায়। শুধু SMS করার নিয়মটা একটু আপনাকে মনে করিয়ে দেই। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। যে গানটা এখন শুনবো সেই গানটা এরকম একটা শোতে অবশ্যই প্লে করা উচিত এবং অসাধারণ একটা গান, এবং আমার কাছে মনে হয় যে অন্যতম শ্রেষ্ঠ লালন সঙ্গীত এটা। এবং এই গানটা শুনলে আসলে স্তব্ধ হয়ে যেতে হয়, তন্ময় হয়ে যেতে হয়, নিশ্চুপ হয়ে যেতে হয়, এবং জীবনানন্দের সেই লাইনটা আবারও মনে পড়ে যে বোধের গভীরে এক বিপন্ন বিস্ময় জাগে। মাঝে মাঝে কিছু কিছু মুহূর্তে এই লাইনটা খুব প্রাসঙ্গিক মনে হয়। তার অন্যতম প্রধান মুহূর্ত হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এই গানটা শুনলে ওই লাইনটা বেশি করে আরও মনে পড়ে, কারণ গানটা শোনার পর আসলে বোধের গভীরে একটা বিপন্ন বিস্ময় জাগে, সবকিছু মিলিয়ে, যেটা আসলে প্রকাশ করা যাবে না, এবং আমি ব্যর্থ, তাই আমি সেই চেষ্টা করবো না যে আসলে কি অনুভূতিটা জাগে। টুনটুন বাউলের কণ্ঠে সেই লালনের গানটা শুনছি। একটা ছোট্ট কারেকশন করছি, সেটা হচ্ছে যে টুনটুন বাউলের কণ্ঠে না, বাপ্পার কম্পোজিশনে সন্দীপনের কণ্ঠে গানটা শুনছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে, এবং চলছে স্পেশাল এপিসোড অনলি অন রেডিও আমার 88.4 FM ড্রিমস অ্যাভিনিউ, এবং তারও স্পেশাল একটা কিছু, সেটা হচ্ছে বাউলিয়ানা। আর সময় এখন 1:30, আর আধা ঘন্টা আমাদের হাতে আছে, তাই ঝটপট আরও কিছু গান প্লে করতে হবে। আর যারা SMS করে আমার সাথে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন, তাদেরকে আরেকবার ধন্যবাদ। আর একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে শাহ আব্দুল করিমের আরেকটা গান, কেমনই ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। খুবই সুন্দর একটা সহজিয়া প্রেমের, এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটাই। এবং এই গানটা শুনলাম আমরা কায়ার কণ্ঠে, আর তার আগে ছিল আমি অপার হয়ে সন্দীপনের কণ্ঠে, এবং ওই গানটা প্লে করার আগে যে টেকনিক্যাল একটু ত্রুটি হয়েছে, যার কারণে গানটা প্লে করতে একটু বিলম্ব হয়েছিল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সে যাই হোক, আপনি আমাকে এখন SMS করুন, অবশ্যই আমি আপনার SMS পড়ার চেষ্টা করবো। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। লালনের আরেকটা গান শুনবো, এবং এই গানটা না প্লে করলেও আমার কাছে মনে হবে যে আজকের বাউলিয়ানা ইনকমপ্লিট থেকে যাচ্ছে বা থেকে যাবে। এবং ফরিদা পারভিনের কণ্ঠে এই গানটা আমরা আরেকবার শুনি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুনছেন এই মুহূর্তে একটা স্পেশাল এপিসোড, সেটা হচ্ছে বাউলিয়ানা। আমরা বাউল গানগুলো শুনছি এবং আমরা ফোক সংগুলো শুনছি, সবকিছু মিলেমিশে আমার ধারণা হয়তো আমরা এনজয় করছি, আমি জানি না আপনি আসলে কতটুকু এনজয় করছেন। একটু আগে শুনলাম আমরা হাসন রাজার একটা গান, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসন রাজা পিয়ারি প্রেমে মজিল রে। অসাধারণ একজন মানুষের গান আমরা শুনলাম হাসন রাজার। আর তার আগে ছিল সহজ মানুষ, লালনের সেই গান, ফরিদা পারভিনের কণ্ঠে। আর আমি এখন খুব বেশি সময় বাকি নেই, তারপর যতগুলো গান প্লে করা যায়। মাকসুদুল হক এবং ফিডব্যাকের কথা অনেকবার বলেছি, এবং ঘুরে ফিরে আবার আসবে, এবং মাকসুদের কণ্ঠে আরেকটা গান শুনবো, রায় জাগো, আমার খুব প্রিয় একটা গান। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। সময় খুব বেশি বাকি নেই, তাই আরেকবার হয়তো শুনবেন আজকে, তার আগে আরেকবার এখন শুনছেন পেনাল্টিমেট টাইম আমাকে, আর চলছে ড্রিমস এভিনিউ হোলি অন রেডিও আমার 88.4 FM স্পেশাল এপিসোড বাউলিয়ানাতে আপনাকে আরেকবার স্বাগত। শুনছিলাম ফরিদা পারভিনের কণ্ঠে আরেকটা লালনের গান, ধন্য ধন্য বলি তারে। অসাধারণ একটা গান, এবং সত্যি এই অদ্ভুত মানব জীবন এবং অদ্ভুত এই পৃথিবীর সব অপার সৌন্দর্য যদি একবারে যদি আমরা ভাবতে চাই, মুগ্ধস্বরে এই কথাটাই বলে আসবে সৃষ্টিকর্তার প্রতি, ধন্য ধন্য বলি তারে। খুব বেশি সময় বাকি নেই, তাই কথা না বাড়াই আরেকটা গানে চলে যাচ্ছে, এবং এটা হচ্ছে হাসান রাজার আরেকটা গান। একটু পরে শেষবারের মতো ফিরছি আজকে রাতে, সাথেই থাকুন। So friends, welcome back for the last time. শুনছি নীরাজকে, আর চলছে ড্রিমস এভিনিউ only on radio আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে হাসান রাজার গান, বাউলাকে বানাইলো রে হাসান রাজারে বাউলা। আর একেবারেই সময় শেষ, তাই খুব বেশি কিছু বলে বিদায় নেবার সুযোগ নেই। সংক্ষেপে শুধু এটাই বলি যে চেষ্টা করেছিলাম বাংলাদেশের অমূল্য সম্পদ সেই লোকগীতির ভান্ডার থেকে এবং বাউল গানগুলো থেকে কিছু গান তুলে এনে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, একই সাথে আপনাকে একটা ভিন্ন স্বাদের অন্যরকম একটা ড্রিমস এভিনিউ উপহার দিতে। আর এর মাধ্যমে যদি একটু করে হলেও কারো মন প্রাণ তৃষ্ণা এই দিকে একটু ফেরাতে পারি, তাহলেই আমার সার্থকতা। আর শেষ গানটা আজকে ড্রিমস অ্যাভিনিউর হচ্ছে লালনের আরেকটা গান, বিমল দাস বাউলের কণ্ঠে ইতরপনা। এই গানটা এই জন্যই শেষ করছি, আসলে গভীরভাবে তাকালে নিজের অন্তরের দিকে শুধু একটা জিনিসই প্রতীয়মান হয়, সেটা হচ্ছে যে আমাদের কথায় ইতরপনা হয়, আমাদের কাজে ইতরপনা হয়, আমাদের জীবনে ইতরপনা হয়, এবং সমগ্র জীবনটাই হয়তো আমাদের ইতরপনাময়। এই গানের ভাষায় যদি বলতে চাই, সব কিছুতেই আমাদের আসলে ত্রুটি, এবং সত্যিকারের সহজ মানুষ হওয়া বা সুন্দর মানুষ হওয়া, বা সেই লালনের ভাষায় বা বাউলের ভাষায় মনের মানুষ খুঁজে পাওয়া, নিজের অন্তরাত্মাকে খুঁজে পাওয়া, যার ভেতর আমরা ঈশ্বরের সেই পরমাত্মার সাদৃশ্য পাবো, সেই চেষ্টা হয়তো পুরোটাই গলদ রয়ে যায় এবং পুরোটাই অতৃপ্ত থেকে যায় এবং পুরোটাই হয়তো ঘাটতি থেকে যায়। তবুও আসলে তার ভেতর থেকে নতুন করে চেতনা উদ্দীপ্ত হবে, সেই অতৃপ্তি থেকে নতুন করে আমরা চেষ্টা করব। এবং আমার কাছে মনে হয় যে এই ফোক গানগুলো বা এই বাউল গানগুলো আসলে নিজের অন্তরাত্মাকে দর্শনে বা নিজের স্বরূপ চিনতে বা সত্যিকার অর্থে নিজের ভেতরে প্রকৃত মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য আমার কাছে মনে হয় অনেক বড় একটা পাথেয়, এবং অনেক বেশি অনুপ্রাণিত করে যদি সত্যিকার হৃদয় দিয়ে সেই বাউল গানগুলো অনুভব করা যায়, আরও বেশি ভালো মানুষ হতে। ঠিক ওই গানটার মতো সহজ মানুষ হওয়া সেই পদযাত্রা আজীবন অব্যাহত থাকুক। শুভরাত্রি।